সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ স্পেশালে আমি জাহেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার দেশ স্পেশালে আমার সাথে মাল্টিমিডিয়া স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব, দুইবারের এমপি, সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, সাবেক সভাপতি জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি। ভাই, আপনাকে আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। বিশেষ করে আমার দেশ পত্রিকা এবং আমার দেশ পত্রিকার মাধ্যমে এই স্পেশালাইজড যে আপনাদের মাল্টিমিডিয়া, আমি আপনাদের সবাইকে এবং দর্শক শ্রোতাদেরকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। ভালো আছি। কেমন চলছে বাংলাদেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন, এই মুহূর্তে বিচার, এই বিষয়গুলোই তো এই মুহূর্তে আলোচিত। আর প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধ উত্তেজনা, এইসব নিয়ে আমরা আপনার বক্তব্য শুনবো। আমরা যে মুহূর্তে আলোচনা করছি তখন ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। ভারত পাকিস্তানের হামলা চালিয়েছে, মিসাইল হামলা চালিয়েছে, পাল্টাপাল্টি হামলা হয়েছে। এর আগে পর্যটক নিহতর ঘটনার কেন্দ্র করে এটা হয়েছে। আপনি যদি সংক্ষেপে এই ব্যাপারে কিছু বলেন। দেখুন, ইসরায়েল ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা করে চলছে। গাজা, রাফায় যে গণহত্যা চলছে, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু একত্রিত হয়েছি দল মত নির্বিশেষে। এবং আমাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদ ছিল পুরো বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ। আমরা প্রতিবাদ অব্যাহত রেখেছি এখন পর্যন্ত। কিন্তু গাজায় তো বর্বরোচিত হামলা বন্ধ হয় নাই, নির্যাতন বা গণহত্যা বন্ধ হয় নাই, এখনো তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রকারান্তে ইসরায়েল কি খুব ভালো আছে? একদিকে আগুনে পুড়ছে ইসরায়েল, এটা নিমিষে শেষ হইতেও বেশিক্ষণ লাগবে না। সুতরাং এই যে পাকিস্তান এবং ভারত দীর্ঘদিনের শত্রু হিসাবে বৈরী সম্পর্ক, তারা আজকে সরাসরি যে অ্যাটাক কাউন্টার অ্যাটাকে চলে আসছে, এটা কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন অবিলম্বে এই ধরনের পরিস্থিতি বন্ধ করার জন্য। কোনোভাবেই যুদ্ধান্দেহী ভাব নিয়ে পক্ষে বিপক্ষে অ্যাটাক কাউন্টার অ্যাটাকে যাব, এটা বন্ধ করে ফেলতে হবে। যদি না করে তাহলে আমি মনে করি যার যার দেশ থেকে তারাই প্রেসারে পড়বে, সাফার করবে। কারণ সব দেশেই সেখানে সাধারণ জনগণ আছে, সাধারণ জনগণের একটা সেন্টিমেন্ট আছে। কে ক্ষমতায় আছে, তিনি যদি মনে করেন আমার ক্ষমতাটা পার্মানেন্ট ওই দেশের, হয়তোবা দেখবেন এই যুদ্ধের কারণেই কারোর ক্ষমতা চলে যেতে বেশিক্ষণ লাগবে না। কারণ আমাদের এই দেশ বা আশেপাশের দেশ, এগুলো তো জোয়ার বাটার দেশ। জোয়ার আসতেও বেশিক্ষণ লাগে না, বাটা হইতেও বেশিক্ষণ লাগে না। সুতরাং হিসাব করেই তার দেশের সরকারের নেতৃত্ব দেওয়া উচিত। অবিলম্বে হত্যাযোগ্য বা অ্যাটাক কাউন্টার অ্যাটাক বা যুদ্ধ বন্ধ করে নিয়ে আসতে হবে। সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং আপনারা ধারাবাহিকভাবে এই কমিশনের সঙ্গে, ঐকমত্য কমিশনের সঙ্গে বসছেন। তার আগে প্রস্তাবগুলো যখন ছিল প্রাথমিক পর্যায়ে আপনারা একাধিক বৈঠক করেছেন। এখন এই মে মাসের 15 তারিখে বলা হচ্ছে যে এই আলোচনাটা শেষ হবে এবং আপনাদের প্রস্তাবগুলো নিয়েছেন। তো আপনার দৃষ্টিতে কিংবা বিএনপির দৃষ্টিতে এখন মত ঐক্য কোন জায়গায় হয়েছে আর মতানৈক্য কোথায় রয়েছে? কোন কোন মেজর পয়েন্টে আপনারা একমত হতে পেরেছেন আর কোন জায়গার মধ্যে বিরোধগুলো রয়েছে, আপনি যদি সংক্ষেপে বলেন। দেখুন, সংস্কারটা কিন্তু আমাদের বিএনপির এজেন্ডা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2018 নির্বাচনের পর তিনি যখন দেখলেন যে রাতের অন্ধকারের নির্বাচন, মানুষের মধ্যে একটা হতাশা কাজ করছে, নেতাকর্মীদের মধ্যে একটা হতাশা কাজ করছে, তখন তিনি 2020-এ সর্বপ্রথম আনঅফিশিয়ালি এই 19-20 আমাদের সঙ্গে বসলেন। আমরা একটা মিডিয়া সেল গঠন করব, এগুলো নিয়ে আলাপ আলোচনা করলেন এবং আমাদের মিডিয়া সেলটা গঠন করলে আমাদেরকে মাঠে পাঠিয়েছেন। মাঠে আমরা পেশাজীবীদের সাথে কথা বলেছি,
মাঠে আমরা ছাত্রদের সাথে কথা বলেছি, যুবকদের সাথে কথা বলেছি, বিশিষ্ট নাগরিকদের সাথে কথা বলেছি, আমরা রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে কথা বলেছি, সমাজবিজ্ঞানীদের সাথে কথা বলেছি, অনেকের সাথে আমরা গ্রামে গঞ্জে গিয়েছি, কথাবার্তা বলেছি, শ্রমিক কৃষক ওদের সঙ্গে আমরা দূর দূরান্ত থেকে সরাসরি আমরা কথাবার্তা বলেছি। এবং এগুলা বিভিন্ন গ্রেটার ডিস্ট্রিক্টে এই আলোচনাগুলো হয়েছে, সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, মত বিনিময় করেছি, আমরা বিভাগীয় শহরে করেছি। করার পরে এই যে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে তারেক রহমান তখন চিন্তা করলেন যে এই যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থাটা চলছে এটা একদলীয় এবং এক ব্যক্তির শাসন, এখানে কোনো সুশাসন নাই এবং ভবিষ্যতে এদেশের মানুষের সামনে কোনো সুশাসন এই শাসন ব্যবস্থায় দেওয়া যাবে না। তার উপলব্ধি থেকে, তার চিন্তা থেকে, তার ধারণা থেকে তিনি তখন চিন্তা করলেন যে না, তাহলে আমাদের একটা নতুন সুশাসন যদি নিয়ে আসতে হয় আমাদেরকে সংস্কারে যেতে হবে। এই সংস্কার থেকে কিন্তু আজকে 31 দফা এবং সর্বপ্রথম 27 দফা করেছেন। এবং এই 27 দফা করা অবস্থায় আমরা অনেকেই তখন জেলে যাচ্ছি আসতেছি, এই প্রক্রিয়ার মধ্যেই তো ছিলাম, আন্দোলনও বেগবান হচ্ছে। এর মধ্যে যুগপৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করলেন তাদের একটা প্রস্তাবনা ছিল যে 27 দফা আলাপ আলোচনার ভিত্তিতে সেটা 31 দফা। এই 31 দফা এই 27 দফার এই 31 দফা এই 27 দফার মূল ভিত্তি হলো ভিশন 2030। তার আগে যদি আমরা বলি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা, সবকিছু মিলে তারেক রহমান নতুন একটা স্বপ্ন দেখা শুরু করলেন যে না, আমরা একটা পাওয়ার ব্যালেন্স যদি করে নিয়ে আসতে পারি তাহলে এখানে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে পারে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার কতটুকু হতে পারে, পার্লামেন্টে 300 আসনে যারা নির্বাচিত হয়ে আসবেন সেখানে কী ধরনের নির্বাচন হয়ে কিভাবে আসবে, আপার হাউসে কারা থাকবেন, কোন প্রতিনিধি থাকবে, পেশাজীবীদের পক্ষে কে থাকবে, রাষ্ট্রবিজ্ঞানী যদি থাকেন সেখানে যদি এক্সপার্ট থাকেন, সেখানে যদি আপনাদের সাংবাদিকদের কোনো প্রতিনিধি থাকেন, সেখানে যদি ডাক্তারদের প্রতিনিধি থাকে, কৃষকদের প্রতিনিধি থাকে, শ্রেণীভিত্তিক অনেক প্রতিনিধি থাকতে পারেন। তো এই সব কিছু মিলে তিনি 31 দফা আজকে জাতির সামনে নিয়ে আসছেন। আমরা কিন্তু এই প্রথম দিকে তখনও চিন্তা করি নাই যে এত পপুলার, এত জনপ্রিয় হবে 31 দফা। আজকে গ্রামে যাই, গঞ্জে যাই, যেখানে যাই সবাই বলতেছে ভাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা করেন, পাওয়ার ব্যালেন্সটা হয়ে যাবে। যে পার্লামেন্টে বসেই একজনে বলে দিবে আর সব হয়ে গেল না, এটা যাচাই বাছাইয়ের জন্য উপরে যাবে, উপরে যদি অ্যাগ্রি করে তাহলে ওকে ফাইন, আর যদি অ্যাগ্রি না করে আবার নিচে আসবে। বারবার যদি একটা আইন শুদ্ধ হয়ে যদি এক্সিকিউশনে যায়, আমার মনে হয় এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দেশবাসীর সামনে একটা নতুন জাগরণ তৈরি হবে। এটার ব্যাপারে তো মোটামুটি একমত হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলো। না, পলিটিক্যাল পার্টি একমত হয়ে গেছে বলেই প্রস্তাবটাই এখন কেন এই কথাটা আমি বলছি। এবং সেখানে আমরা বলেছি সর্বশেষ কথায় যে তাহলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম সবাই মিলে আমরা এই 31 দফার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। আজকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এটা তো মাত্র এই 7-8 মাস, 3-4 মাস, 4-5 মাস, 6 মাস হলো। ওনারা যে সংস্কারের রূপরেখাটা মোটামুটি প্রাথমিক পর্যায়ে দিলেন, তাহলে কি আমাদের সঙ্গে অনেক মিলে যায় না? অনেকগুলাই মিলে গেছে। তাহলে আর এটা আপনাদের জন্য তো এটা সুখবর যে আপনারাই আগে বলেছেন। আমরা তো অ্যাপ্রিশিয়েট করি, আমরা তো অ্যাপ্রিশিয়েট করি না তা তো না, আমরাই সংস্কারটা চেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে এই সংস্কারটা শুধু দলের জন্য নয়, এখানে যদি দেশের জন্য, জনগণের জন্য। তাহলে আজকে এই সংস্কার যেখানে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলছেন 3 মাস লাগতে পারে, 4 মাস লাগবে, নাহলে 6 মাসে লাগবে। তো আমরাও সেই প্রত্যাশার জায়গা থেকে বলছি, আমার মনে হয় এপ্রিল খুব বেশি সময় হয়ে যায়, মানে আগামী বছর এপ্রিলে নির্বাচন। হ্যাঁ, এর আগেই কিন্তু সংস্কার শেষ করতে পারেন। তারপরেও একেবারে যে আমরা যেটা বলছি যে না ঠিক আছে এই 15-20 দিন এদিক এদিক হতে তো পারেই, একটা আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে হতে পারে। নির্বাচন বলেন আর সংস্কারের কাজ বলেন, বিচারের বিষয়টাও আছে, বিচারের বিষয়টা আছে। খুব দ্রুত সবকিছু করা উচিত এবং এট এ টাইম করা উচিত, এটা সম্ভব। আপনারা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটা বারবার বলে আসছেন, আর চিফ অ্যাডভাইজার বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এর মধ্যে আবার জামাতের তরফ থেকে বলা হয়েছে রোজার আগে ফেব্রুয়ারিতে, আবার সর্বশেষ জামাতের আমির বলেছেন এপ্রিলের মধ্যে হলেও 2 ঈদের মাঝখানে আগামী বছর 2026 সালে যে 2টা ঈদ হবে, মানে এটা হলো ফেব্রুয়ারি টু এপ্রিল, এই 2টা তারিখ বলেছেন। তখন আপনি কি বলতে চাচ্ছেন যে এটা যদি এপ্রিলও হয় তাতেও বিএনপির কোনো আপত্তি নেই? আমি ওই কথাটা বলি নাই, আমি বলার চেষ্টা করছি দেখেন সবার উদ্দেশ্য কিন্তু এক,
যে কারণে আন্দোলন করলাম, যে কারণে ত্যাগ স্বীকার করলাম, দেশে একটা সাময়িক সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যে সব গাছগুলা করে ফেলতে পারবে তাও তো আমরা মনে করি না, বা ওনারাও মনে করেন না, সম্ভব না। তাহলে একটা সুন্দর বাংলাদেশ বা আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয়, তাহলে গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করতে হবে, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এখানে একটা ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, দেশি ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, এখানে একটা স্থিতিশীলতার ব্যাপার আছে, আইন শৃঙ্খলার উন্নতির ব্যাপার আছে, আইন শৃঙ্খলা যেন কোনোভাবে অবনতি না হয়, দ্রব্যমূল্যের এই যে উদ্যোগতি অনেক সময় হয়ে যায়, এগুলো রোধ করার ব্যাপার আছে। সব সময় সব রোজায় তো আপনি এটা পারবেন না। এই সমস্ত স্থিতিশীলতাকে নিয়ে আসতে হলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গেই সংস্কারটা জড়িত, বিচার প্রক্রিয়াটাও জড়িত। এট এ টাইম সব কিছু যদি খুব দ্রুততার ভিত্তিতে আমরা করি, তাহলে সবার উদ্দেশ্য যেহেতু এক মাস এদিক এদিক হতে পারে, কিন্তু সবার আগে দরকারটা কি এই মুহূর্তে, যেটা খুব জরুরি, যে আমরা আলোচনার ভিত্তিতে এত তারিখে নির্বাচনটা করব, এই রোড ম্যাপটা খুব জরুরি। মানে আপনি রোড ম্যাপটা যখনই থ্রো করবে, সবার মধ্যে একটা স্থিতিশীলতা ফিরে আসবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, যদিও আপনারা ডিসেম্বর বলছেন আর উনি ডিসেম্বর টু জুন বলছেন, এই টাইমটা আপনারা বেঁধে দিচ্ছেন, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে রোড ম্যাপটা ডিক্লেয়ার হলে এটা যদি এক মাস হয় কিংবা আরেকটু বেশি হয়, এটা কোনো ইস্যু না। আমার কথাগুলো কিন্তু আমি বলে ফেলছি। জি, একটা আন্ডারস্ট্যান্ডিং কার সাথে? ইন্টেরিয়ার গভর্নমেন্টের সাথে রাজনৈতিক দলগুলোর। জি জি, সেখানে আমরা ডিসেম্বর চেয়েছি, ওনারা পরে বললেন যে না ঠিক আছে, এই ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিলের মধ্যে হতে পারে। আর গভর্নমেন্ট থেকে উনি কিন্তু প্রথমে ডিসেম্বরে বলছেন। জি জি, গভর্নমেন্টের পক্ষ থেকে প্রথমে ডিসেম্বরে বলা হয়েছিল, এখনো বলছেন যে ডিসেম্বর, একটু বেশি করলে। এখন আমার মনে হয় এই বিতর্কে যাওয়া উচিত না। আর আমাদের মধ্যে এই সামান্য তর্ক বিতর্ক যদি এখানে 1-2 মাসের ইস্যুটা এইরকম বড় বিষয় হবে না। না, যদি এই তর্ক বিতর্কটা হতে থাকে, এটা আরেকজনের জন্য কিন্তু সুযোগ হইতে পারে, ওই সুযোগ দেওয়া যাবে না। আরেকজন বলতে যারা দুঃশাসন তৈরি করেছিল, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যারা জিম্মি করেছিল, তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। তাহলে আলাপ আলোচনার ভিত্তিতে আপনি ডিসেম্বরেই করতে পারেন, নাহলে তো জানুয়ারিই করতে পারেন, অসুবিধা তো নাই। কিন্তু আপনি যদি একেবারে সেই জুনে নিয়ে যাবেন, জুনে পারলেন না, প্রচুর বৃষ্টি আসলো, এপ্রিলে পারলেন না, প্রচুর বৃষ্টি আসলো, রোজা আসলো, পরীক্ষা আসলো, এরপরে আবার বলবেন যে না আমি পরের ডিসেম্বরে করব। নো, এটা তো হতে পারে না। এটা একটা কমিটমেন্টের ব্যাপার, একটা সিদ্ধান্তের ব্যাপার, এবং আলাপ আলোচনার ভিত্তিতে একটা সমন্বয়ের ব্যাপার। কারণ রাষ্ট্রর সঙ্গে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা জড়িত, আমাদের ভবিষ্যৎ জড়িত, আমাদের প্রজন্ম জড়িত। আমরা সব কিছু মিলে আমাদের মধ্যে সুন্দরও থাকতে হবে, আবার টার্গেট পয়েন্টে পৌঁছতে হবে। সেই জন্য আমরা বলছি যে একটা আলোচনার ভিত্তিতে রোড ম্যাপ দিয়ে টাইম ফ্রেমটা ঠিক করে নাও। আরো দুইটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই। একটা হলো যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, আপনারা কি চান যে আওয়ামী লীগ করুক নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা? এই কথাটা বারবার বলে আসছি। জি, আমাদের টোটাল আন্দোলনটাই ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে স্টিল। এবং এতগুলা কথা যে বললাম, অন্য কারোর বিরুদ্ধে তো বলি নাই। কার বিরুদ্ধে বলেছি? হাসিনার বিরুদ্ধে তো বলেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে তো বলছি, যারা এই দেশে দুঃশাসন করেছে, যারা দুর্নীতি করেছে, দুর্বৃত্তায়ন করেছে, গুম করেছে, খুন করেছে, টাকা পাচার করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আমাদেরকে জেলে নিয়েছে, আমাদেরকে অত্যাচার করেছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সারা বাংলাদেশের মানুষকে অত্যাচার নির্যাতন করে জিম্মি করে দেশকে আজকে কায়দায় এই পর্যায়ে নিয়ে গেছে। দেশে তো কিছু নাই। এখন হাসিনার বিচার প্রক্রিয়াটা যদি বারবার কেন বলি, যদি খুব দ্রুত হয়ে যেত, তাহলে সে গণহত্যার আসামি হিসাবে তার সেই বিচার রেজাল্টটা কি হতে পারত, এবং সেই বিচার ব্যবস্থায় একটা অবজারভেশন তো খুব নর্মালি চলে আসতে পারত যে এই পার্টি রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাহলে করছে না কেন, হচ্ছে না কেন? আমরা তো চাচ্ছি হাসিনার বিচারটা, আমরা তো চাচ্ছি গণহত্যার বিচার, আমরা তো চাচ্ছি গুম খুনের বিচার, আমরা তো চাইতেছি খুনের বিচার, দুর্নীতির বিচার, দুঃশাসনের বিচার। এই বিচারের সঙ্গেই তো, বিচার প্রক্রিয়ার মাধ্যমেই তো হাসিনার রাজনীতিও বন্ধ হয়ে যাবে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হয়ে যাবে, এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা শুরু। যদি নিষিদ্ধ হয়ে যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাহলে নির্বাচন কিভাবে করবে? পসিবল?
ইটস নট পসিবল। কিন্তু টাইম ফ্রেম যেখানে আছে ওনারা করতে পারছেন না, সেখানে আপনারা কি অন্য কোনো প্রক্রিয়ায় না, আমি বুঝি নাই। নির্বাচনের বাইরে হাসিনাকে আপনি যদি বিচার প্রক্রিয়া কমপ্লিট করতে না পারেন এই সময়ের ভিতর, না, তাইলে কিছু তো কিভাবে করতে এটা হবে। সমাধান করবেন? কেন করবেন না? আপনাকে টাইম ফ্রেমের ভিতরে অবশ্যই আজকে 9 মাস হয়ে গেল, নাহলে 1 বছর আরো 3 মাস লাগবে, কিন্তু এর ভিতরে আপনাকে বিচার বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতেই হবে। যদি না করেন জাতি কিন্তু ক্ষমা করবে না। আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে মানুষজন বলে যে আপনারা ভারতের প্রতি একটু সফট কর্নার হয়ে আছেন, এটার ব্যাপারে আপনি কি বলবেন? আমরা কিন্তু একটা দেশের মানুষের বিপক্ষে আমি কি কষ্ট আপনার বুঝে অবস্থান? গেছি। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করি, জাতীয়তাবাদ ভিত্তিক আমাদের রাজনীতি, বিএনপি। ভারতের সঙ্গে আমাদের যারা, তাহলে যাওয়ার কারণ কি হতে পারে? কোনো তো কারণ নেই। কারণ আমরা দেশের মাটিকে নিয়ে চিন্তা করছি, দেশের মানুষকে নিয়ে চিন্তা করছি, সেটাই তো বাংলাদেশের জাতীয়তাবাদ। এখানে আমাদের উৎপাদন থাকবে, এখানে আমাদের শিল্পোন্নয়ন থাকবে, এখানে আমাদের কর্মসূচি থাকবে। প্রেসিডেন্ট জিয়া যে কর্মসূচিগুলো দিয়ে গিয়েছেন, যে এই যে খাল খনন করবেন, পানি আসবে, মাছ চাষ হবে, দুই পাশে মাটি ফেলবে, মাটির দুই পাশে বৃক্ষরোপণ হবে, এই পানি খেতে দিবে, ক্ষেত থেকে সেচ হবে, সেচ দিয়ে 1 গুণ খাদ্য দ্বিগুণ হবে, মানে খাদ্য উৎপাদন দ্বিগুণ হবে, বাড়বে। এক্সপোর্ট হবে। আমরা আমাদের উপর স্বয়ংসম্পূর্ণ স্বাবলম্বী বা আমরা স্বনির্ভরতা নিয়ে আমরা চলতে চাই, থাকি। এটা আমরা আমাদের উপরে ইয়ে। আমরা তো পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার শোষণ করা ছাড়া বা চোখ রাঙানি ছাড়া বা মোড়লগিরি ছাড়া এখন পর্যন্ত আমাদেরকে বা আমাদের এই বিএনপি যতদিন আমরা ক্ষমতায় ছিলাম, এমন কোনো মানে সম্পর্ক আমাদের সাথে হয় নাই যে আমরা ভবিষ্যতে বা এখন থেকে তাদের সঙ্গে আমাদের সেই প্রভুর জায়গা আমাদেরকে থাকতে হবে। তারা প্রভু থাকবে, যেটা হাসিনা ছিল। হাসিনা থাকা অবস্থায় তো তারা না, একটা ব্যক্তিকে, আমি বলি, একটা ব্যক্তিকে তারা প্রশ্রয় দিচ্ছে, একটা দলকে তারা সমর্থন দিয়েছে, আমাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, আমাদের দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তাহলে আজকে বিএনপি কেন তাদেরকে সেই প্রভু মেনে চলতে হবে? কি কারণে? বিএনপি তো সে রাজনীতি করে নাই। জিয়া রহমান সবসময় বলে গিয়েছেন আমাদের বন্ধু থাকবে, আমাদের বাইরে তো কোনো প্রভু নাই। তাহলে বন্ধুত্বের জায়গায় বন্ধুত্বের আলোচনা হতে পারে, সেটা বাংলাদেশের সঙ্গে, সেটা বাংলাদেশের মানুষের সঙ্গে, শুধু বিএনপির সাথে তো নয়। না, এখানে কোয়েশ্চনটা আসছে যে ভারত যে জুলাই গণ অভ্যুত্থান হলো, এটাকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয় নাই। তারা বলছে যে এটা একটা দুষ্কৃতিকারীদের কাজ, আর যিনি ফ্যাসিস্ট সরকার 15 বছর দুঃশাসন করেছেন তাকে তারা আশ্রয় দিয়ে আরামায়েশে রেখেছে। সেই ভারতের ব্যাপারে আপনারা যে কথাবার্তা, যে আচার আচরণ করেন, তাতে মনে হয় লোকজনের মনে একটা সন্দেহ কিংবা একটা পারসেপশন দাঁড়িয়েছে যে বিএনপি না, এই ধরনের কোনো পারসেপশন নাই। একটা ব্যক্তি বিশেষ কেউ তার নিজস্ব সুবিধার জন্য হয়তোবা এই সমস্ত, এটা দলের লোকজন, আপনার না আমাদের দলের বাহিরের যারা, কালকে নির্বাচন হলে সবাই মনে করতেছে এদেশে অভিজ্ঞতার দল হিসাবে, অভিজ্ঞতা সম্পন্ন দল হিসাবে, বড় দল হিসাবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে, আস্থার জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে বিএনপি আসবে। তো সবাইকে বিএনপির ভালো চায় এখনো যারা ভিতরে আছে দেশে, কারণ এরা তো লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করেছে, পাচার করেছে। সমস্ত টাকা তো পাচার হয়ে যায় নাই, সমস্ত লোক তো গ্রেপ্তার হয় নাই, সমস্ত লোকের বিরুদ্ধে তো এখন পর্যন্ত বিচার হয় নাই। এরা তো ষড়যন্ত্র লিপ্ত, সে আওয়ামী লীগেররাই দূর দূরান্ত থেকে আজকে বিভিন্নভাবে বাংলাদেশে বসে আছে, ওদেরকে দিয়ে তো এই ষড়যন্ত্রে লিপ্ত আছে, তারা অপপ্রচার করতেছে বিভিন্নভাবে, কিন্তু তেলে জলে মিলে না। তো ডাকসু নির্বাচন নিয়ে একটা কথা উঠছে, আপনি কি ডাকসু নির্বাচন চান? না চাওয়ার তো কোনো কারণ নাই। মানে এই আমি নিজেও ডাকসু নির্বাচন করেছি, যখনই করবে তখনই চাই। তাইলে আপনারা এটা সোচ্চার হচ্ছেন না কেন? আপনাদের তরফ থেকে আমার মানে একটি দাবিটা উচ্চারিত হয় না। না দেখেন, আমরা বিগত 17 বছর রাজনীতি করতে পারি নাই। অপরাজনীতির মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম, জিম্মি ছিলাম, সংগঠন করতে পারি নাই। আমরা এখন একদিকে সংগঠন করতেছি, আরেকদিকে যখন এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের উদ্যোগ নিয়ে ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। আমাকে জিততেই হবে এমন তো না, আমি আজকে না জিতলে কালকে জিতবো, কালকে না জিতলে পরশু জিতবো, বা কালকেও তো আমি জিততে পারি, কেউ না কোনো দল তো জিতবে। কিন্তু এরা সবাই ফ্যাসিস্ট বিরোধী, যারাই জিতবে আমি মনে করি ফ্যাসিস্টের কোনো লোক এখানে সুযোগ পাওয়ার কোনো সুযোগ মানে কোনো অবস্থান এই দেশে নাই। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে বিএনপির রাজনীতি কেমন চলছে, আপনারা কিভাবে চিন্তা করছেন,
বিএনপির চেয়ারপারসন বিদেশে চিকিৎসা শেষে 4 মাসের চিকিৎসা শেষে বা দেশে ফিরে এসেছেন, এবং আমরা দেখেছি যে অভূতপূর্ব এক সমাবেশ বিমানবন্দরে তাকে বরণ করে নিয়েছে বাংলাদেশের মানুষ। দলীয় নেতাকর্মীরা ছিল, তার বাইরেও দেশের মানুষ, ঢাকা শহরের মানুষ তাকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, এবং তার প্রতি যে মানুষের ভালোবাসা, এটার বহিঃপ্রকাশ আমরা আবারও দেখেছি। তো আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? শুরুতেই এই ধন্যবাদ। প্রোগ্রাম পদ্ধতি। দেখুন, 5 তারিখের আগে দীর্ঘ 17 বছরের রাজনীতি, 5 যেটা আগস্ট 2024, 2024, জুলাই বিপ্লবের দিনের কথা বলছেন। তো ওইটা তো রাজনীতি ছিল না, একটা ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা, শাসকের শোষণ ছিল, অত্যাচার ছিল, নির্যাতন ছিল, ব্যক্তিগত প্রতিহিংসার শিকার আমরা হয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বিএনপি চেয়ারপারসন, তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছে, কারাগারে থাকতে হয়েছে, তিনি অসুস্থ ছিলেন, দেশের বাইরে গিয়েছেন, আবার ফিরে আসছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন। আর তো বিএনপির বলেন আর সারা দেশের মানুষ বলেন, সবাই তো আমরা জিম্মি হয়ে গেছি। এত অত্যাচার, এত নির্যাতন, গুম খুন, দুর্নীতি, দুঃশাসন, সব কিছুই তো এদেশের মানুষ খুব কাছ থেকে প্রত্যক্ষভাবে দেখেছে। আমরা অনেকে সাফার 60 লক্ষ করেছি, নেতাকর্মীর নামে মামলা ছিল। আমরা অনেকে সাফার করেছি, জেলে গিয়েছি। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর, তারও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। লাখ লাখ নেতাকর্মী পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্র বলেন, যুবক বলেন, আমাদের বিএনপির বিভিন্ন উইংসের নেতাকর্মী বলেন, সরাসরি আমরা যারা বিএনপি সঙ্গে সম্পৃক্ত, সংযুক্ত, আমাদের সমর্থক বলেন, দেশের আপামর জনসাধারণের মধ্যে যারাই একটু স্বাভাবিক চিন্তা করার চেষ্টা করেছে, যারাই আওয়ামী লীগের এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, কথাও বলেছে, অথবা কেউ আমাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্টও করেছে, সহযোগিতাও করেছে, কাউকে তো মানে স্বৈরাচার ফ্যাসিবাদ ছেড়ে ফ্যাসিবাদ দেয় নাই এবং ছেড়ে দেয় নির্যাতনের নাই। স্টিম রোলার চালিয়েছে। এখন 5 তারিখের আগের পরিস্থিতি, শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা আগেও বলেছি যে এই ধরনের অত্যাচারিত সরকার পৃথিবীর কোনো দেশেই পার্মানেন্ট ছিল না, হাসিনাও পার্মানেন্ট থাকতে পারবে না, পারেও নাই। আর 5 তারিখের পরে দেখেন, আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা এই দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন সম্মানিত সজ্জন ব্যক্তি, তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। তো আমরা বারবার বলেছি, দেখেন যে যদি বিগত দিনগুলোর কথা আমরা সবচেয়ে বেশি চিন্তা করি, তাহলে হাসিনার বিচারটা হলো প্রায়োরিটি। এবং হাসিনার সঙ্গে হাসিনার দোসর, বা আপনি যদি বলেন জেলায়, থানায়, উপজেলায়, ইউনিয়নে, এই যে একটা ধারাবাহিকভাবে একটা গডফাদার সিস্টেম বা জিম্মি করার সিস্টেম, যে শাসন ব্যবস্থার যে কর্তৃত্ববাদী শাসন, যারা এই কি পয়েন্টে ছিল, এই দোষরদের বিচারটা খুব জরুরি ছিল। সবাই গ্রেপ্তার হয় নাই, অনেকে পালিয়েও গিয়েছে, সবাই এখনো বিভিন্ন জায়গায় আছে। আর আমরা এখন বারবার যে দাবিটুকু সবচেয়ে বেশি করছি এই সরকারের কাছে প্রত্যাশার জায়গা থেকে, যে হাসিনার বিচারটা যদি খুব দৃশ্যমান হয়, দ্রুত হয়, ত্বরান্বিত হয়। আমরা এখানে দেখছি খুব লো প্রোফাইলে, খুব আস্তে আস্তে স্লো এই বিচার প্রক্রিয়াটা চলছে। আজকে প্রায় 1 বছর বলবো না, 9 মাস তো 9 চলছে। মাস চলছে 9 মাস তো চলছে। অন্তর্বর্তী সরকার। 9 মাস কিন্তু খুব কম সময় নয়। আপনি বিচার প্রক্রিয়াটা যদি খুব দৃশ্যমান উঠে আসতো, তাহলে অ্যাট এ টাইম সেখানে দেশে যেটা আমাদের চাওয়া পাওয়া, যে একটা স্বাভাবিক পরিবেশ, স্বাভাবিক রাজনীতি, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেখানে সংস্কার তো প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন
দাবি অনুযায়ী সংস্কারটা অ্যাট এ টাইম যে 3 মাস 4 মাস 6 মাসের বেশি লাগার কথা না, কিন্তু এটা এখনো আলোর মুখ দেখছে না। তাহলে বিচার প্রক্রিয়া যদি আলোর মুখ না দেখে, দৃশ্যমান যদি না হয়, সংস্কারটা প্রক্রিয়াটা স্লো হয়ে যাচ্ছে, আরো স্লো হয়ে যাচ্ছে। তাহলে আমি আমার প্রত্যাশার জায়গা থেকে, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব খুব রিসেন্টলি বলেছেন, যে নির্বাচন চাওয়াটা কি অপরাধ? আমি আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এক দফার ভিত্তিতে আন্দোলন, যে আন্দোলন করতে গিয়ে আমরা সর্বস্ব ত্যাগ স্বীকার করেছি, আমরা জিম্মি হয়েছি, আমাদের কষ্ট শ্রম ঘাম, আমাদের নেতাকর্মীরা পাশ থেকে গুম হয়েছে, খুন হয়েছে। তো এই কথাগুলো তো বারবার বলারও প্রয়োজন পড়ে না। এখন পর্যন্ত কিন্তু আমাদের মামলাগুলো প্রত্যাহার হয়নি। বিএনপি একটা গণমানুষের দল। প্রেসিডেন্ট জিয়া, তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণার নেতৃত্ব দিয়েছেন, সরাসরি রণাঙ্গন থেকে যুদ্ধ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপোষের নেত্রী ছিলেন, তার নেতৃত্বে আমরা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছি, তাকে খুব কাছ থেকে আমরা দেখেছি। তাহলে একটা পরিবারের মধ্যে একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, এই যে তাদের যে ত্যাগ, তাদের যে পপুলারিটি, তাদের যে জনপ্রিয়তা, এটা ক্রমান্বয়ে বিএনপিকে গণমানুষের দলে পরিণত করেছে। তাহলে আজকে বাংলাদেশের মানুষের কাছে এখন পর্যন্ত সেই জনপ্রিয়তার ভিত্তিতেই বিএনপি আরও বেশি বড় সংগঠন হয়েছে, শক্তিশালী সংগঠন হয়েছে, অভিজ্ঞতার আলোকে জনপ্রিয় সংগঠন হয়েছে। এখন যখন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ হয়ে পড়লেন, দেশের বাইরে চিকিৎসা নিতে গেলেন, চিকিৎসা নিয়ে এসেছেনও খুব স্বাভাবিক কারণে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার প্রতি যে আবেগ, তার প্রতি যে শ্রদ্ধা, এটা তো এক দুই কথা বলে শেষ করানো যাবে না। কারণ বিশাল রাজনীতিক ওনার বিশাল একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এখন পর্যন্ত চলছে। উনি আমাদের বিএনপি চেয়ারপারসন, যদি ওনারা অসুস্থ ছিলেন, চিকিৎসা করে আসছেন, মনোবল আছে, সাহসের অভাব নেই, কিন্তু বয়স, আর এই বয়সের উপর তার উপর যে অত্যাচারটুকু হয়েছে, এখনো যে বেঁচে আছেন, এটা আল্লাহর হুকুম। মানুষ একটা প্রশ্ন করে, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি, যে মানুষ একটা প্রশ্ন করে যে ম্যাডাম কি আগামী নির্বাচনে অংশ নেবেন, আমি একবার কি প্রধানমন্ত্রী হবেন? আমি ওইটাতে আসতেছি। আমি বলছি যেটা, যে এই যে দেখেন বাংলাদেশের রাজনীতি আরেকটা পরিবার দেখান না। শেখ মুজিবের সেই স্বাধীনতার আগের তার কম বেশ যতটুকু একটা রাজনীতিক পরিচিতি, রাজনীতিক বা জনপ্রিয়তা যেটা ছিল, স্বাধীনতার পরে সেই জনপ্রিয়তা শাসনকালে সেটা নাই। শাসনকালে কি সেটা আছে? সেটা ছিল। সেই রক্ষীবাড়ির অত্যাচার, সেই দুঃশাসন, সেই দুর্দিন, সেই দুর্নীতি। এরপরে তার মেয়ে এদেশের প্রধানমন্ত্রী হলো, 96-এ তো 96-এ প্রধানমন্ত্রী হলো। 96-এ তখন হয়তো পুরোপুরি পারে নাই দুঃশাসনটা, তখন 5 বছর পরে দুঃশাসনটা হাতের ভিতরে নিয়ে আসতে পারে নাই, মুষ্টিবদ্ধ হাতে নিয়ে আসতে পারে নাই, কিন্তু তার টার্গেটও তখনও ছিল দুঃশাসন, দুর্নীতি ছিল। আমরা 91-এ গভর্নমেন্ট চালিয়েছি, হ্যাঁ, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ শাসন করেছেন এবং তার অভিজ্ঞতা অনেক হয়েছে। তিনি একেবারে খুব খারাপ দেশ শাসন করেছেন, এখন পর্যন্ত এই দেশের মানুষ বলে নাই। 96-এ এসে বেগম খালেদা জিয়া আবার এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতেছে, যে ষড়যন্ত্র ছিল দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সেটা শেখ হাসিনা করেছেন। এবং শেখ হাসিনার সেই পরিবার, তার পিতা, তারা কি সেই পরিবারের জনপ্রিয়তা কোনোভাবে ফিরে আনতে পেরেছেন? এই দেশের মানুষের সামনে পারেন নাই। তাহলে এই দুইটা পরিবার আজকে দেখেন দৃশ্যমান বাংলাদেশের মানুষের কাছে, জনপ্রিয়তার দিক থেকে, রাজনীতির দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, সাধারণ মানুষের কাছে। তাহলে বিএনপিকে কেন মানুষ চাইবে না? এই কারণেই বেগম জিয়াকে চায়, এই কারণেই তারেক রহমানকে চায়, যে বিএনপি এমন একটা দল, যেই দলের মধ্যে কোনো ফ্যাসিবাদী সিস্টেম নাই, এখানে স্বৈরাচারী কোনো ভূমিকা অবতীর্ণ হওয়ার কোনো সুযোগ নাই। এখানে জিয়া রহমানের কিছু আদর্শ, যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের খুব কাছে চলে যাওয়া, গণমানুষের দলে পরিণত হওয়া, এটা একটা খুব স্বাভাবিক রাজনীতির মধ্যে জিয়া রহমান এমন একটা আদর্শ দিয়ে গিয়েছেন, যে আদর্শের ভিত্তিতে মানুষের সঙ্গে খুব
সচরাচর খুব সহজেই মিশা যায়। আমার মাননীয় প্রশ্ন মানুষের যেটা ছিল রাজনীতি। যে তাহলে আজকে ম্যাডাম তারেক জিয়া- রহমান জি। তিনি বিদেশে বসে এই যে বিগত আন্দোলন সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, ম্যাডাম বেগম খালেদা জিয়া একদিকে অসুস্থ, আরেকদিকে জেলে বন্দী ছিলেন, কাজ করার মতো কোনো সুযোগ ছিল না। এই দলটাকে, এই দেশটাকে নেতৃত্ব দিয়ে হাসিনার বিরুদ্ধে দাঁড়ানো, হাসিনার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করা তারেক রহমানের পক্ষে সম্ভব হয়েছে বলেই আজকে তারেক রহমান আবার এই প্রজন্মের কাছে বলেন, এই দেশের মানুষের সামনে বলেন, আমাদের নেতাকর্মীদের সামনে বলেন, তিনি জিয়া রহমানের মতো, খালেদা জিয়ার মতো একটা ধারাবাহিক রাজনীতির মধ্যে এসে নিজেকে এমনভাবে এঙ্গেজ করেছেন যে তার একটা জনপ্রিয়তা, তার নেতৃত্বে যে একটা দেশ চলতে পারে, দেশে একটা শাসন ব্যবস্থা, একটা সুশাসন আসতে পারে, তার উপর মানুষ ভরসা করছেন, ডিপেন্ড করছেন, আস্থা বিশ্বাস, সেই জায়গাটা ইতিমধ্যে তারেক রহমান পৌঁছে গিয়েছেন। আর আপনি যেটা বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ এসেছেন, তিনি আবার আগামী নির্বাচন করতে পারেন কিনা, দেখেন তিনি কিন্তু অসুস্থ হলেও মনোবল আছে, সাহস আছে। তিনি কিন্তু এখন আমাদের বিএনপি চেয়ারপারসন। তো যেই চেয়ারপারসনের পরামর্শে দল চলে, যেই চেয়ারপারসনের পরামর্শে তারেক রহমান তার ছেলে, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটা পরামর্শ আছে না, একটা স্ট্যান্ডিং কমিটি আছে, পরামর্শ কে দিচ্ছেন? বেগম খালেদা জিয়াই তো দিচ্ছেন। অসুস্থ থেকেও আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা ওনার সঙ্গে দেখা করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায়শই কথা বলেছেন। তাহলে ওনার পরামর্শের ভিত্তিতে এই যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে, তারেক রহমানের নেতৃত্বে, গাইডেন্সে তো হয়েছে। আগামী নির্বাচন করবেন কিনা আমি জানি না, কিন্তু সময় সেটা বলে দিবে। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনপ্রিয়তা ধরে রেখে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিচ্ছেন এবং তারেক রহমানের মাধ্যমে ফিল্ড পর্যায়ে কাজ করাচ্ছেন, এটা তো দৃশ্যমান। তারেক রহমান আমি একটা ইউনিয়নে সে কথা বলছেন, একটা ওয়ার্ডে কথা বলছেন, একটা থানায় কথা বলছেন, একটা উপজেলা, একটা জেলা, একটা ডিভিশনে, অঙ্গ সংগঠন। শুধু কি রাজনীতি? আমরা তো একটা রাজনৈতিক চর্চার মধ্যে দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে ছিলাম, কিন্তু রাজনীতির বাহিরেও যে একটা মানবিকতা আছে, একটা সমাজ আছে, একটা সামাজিক সংগঠন আছে, সেগুলো কিন্তু তারেক রহমান সক্রিয় রয়েছেন, উনি বাইরে সক্রিয় থাকলেও রয়েছেন সক্রিয় সবার রয়েছেন। সঙ্গে। এই যে আপনাদের সাংবাদিকতা বলেন, পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, আইনজীবী। মুক্তার, জি। মানে সবার সঙ্গে উনি কথা বলছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, এবং এই যে জেনারেশনের সঙ্গে উনি সরাসরি এঙ্গেজ হয়েছেন, কথা বলছেন। তার মানে কি, যে রাজনীতির বাহিরেও আমাদের দলগুলো, রাজনৈতিক দলগুলো যে আরো ব্যাপক কাজ আছে। উনি কিন্তু বিএনপিকে নিয়ে শুধু চিন্তা করছেন না, তো উনি দেশকে নিয়ে চিন্তা করছেন, যেটা জিয়া রহমানের স্বপ্নের মধ্যে ছিল। মানুষের মনে একটা প্রশ্ন আছে যে তারেক রহমান সাহেব কবে দেশে আসছেন? বেগম খালেদা জিয়া তো চলে আসছেন, জি। উনি চিকিৎসা শেষ করে আসছেন। আমি আগেই বলেছি, ওনার মনোবল, সাহসের কারণে আমাদের মধ্যেও তো একটা স্পিরিট চলে এসেছে। জি জি। এবং এই যে গত পরশুদিন তা আমরা ছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। জি। তারেক রহমান ওনারই জ্যেষ্ঠ সন্তান, প্রেসিডেন্ট জিয়ার সন্তান। ওই পরিবার, যে পরিবারটা পপুলার, জনপ্রিয়, মানে দেশের মধ্যে একটা জনপ্রিয় হ্যাঁ। পরিবার হিসাবে মানে এই রাষ্ট্রের, এই প্রতিষ্ঠিত, মানুষের জি, জি। কাছে প্রতিষ্ঠিত। এবং এমন কোনো ব্যাড রেকর্ড রাজনৈতিক অঙ্গনে ব্যক্তিগতভাবে কেউ এখন পর্যন্ত দিতে পারবে না। অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র উনি মোকাবেলা করেছেন। 5 তারিখের পর বিশেষ করে এদেশের মানুষ যখন দেখছে যে না, 5 তারিখ তার যে ভিডিও বার্তা, তার যে বক্তব্য, 7 তারিখে পল্টনে তার যে সমাবেশে বক্তব্য, এই যে ধারাবাহিকভাবে দেশের মানুষকে আশ্বাস এবং আশ্বস্ত করার জায়গায় উনি পৌঁছেছেন, উনি যদি সেটা না করতেন, বিগত সরকার যে যে অপকর্ম করেছিল, যে অত্যাচার নির্যাতন করেছিল, এই বাংলাদেশে যদি 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ যদি 40, 50, 60 হাজার মানুষ মারা যেত, অবিশ্বাস্য কিছু ছিল না। কিন্তু এগুলা হতে দেন নাই, কন্ট্রোল করেছেন, এবং আমাদের মাধ্যমে কন্ট্রোল করেছেন, নেতাকর্মীদের মাধ্যমে কন্ট্রোল করেছেন, দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। তাহলে
আজকে তারেক রহমানের উপর মানুষের আস্থা সৃষ্টি হয়েছে, বিশ্বাস স্থাপন হয়েছে যে না, তারেক রহমান নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু উনি ভবিষ্যতে দেশে আসছেন না কেন, এই প্রশ্নটা বারবার নেতৃত্ব মানুষ দিতে করছে। পারবেন। তাহলে আজকে আইনি জটিলতা বাংলাদেশেও তো কিছু আছে, একেবারে যে সব শেষ হয়ে গেছে তা না, বিদেশেও কিছু আইনি জটিলতা আছে। আমরা বলি নাই যে সমস্ত মামলা থেকে উনি মুক্ত হয়ে গেছেন বলেই উনি চলে আসবেন, আরো কিছু আইনি জটিলতা আছে, এগুলা শেষ হলে উনি এগুলা আসবেন। শেষ করে খুব শীঘ্রই উনি দেশে চলে আসবেন। আমরা এটা তো কি অপেক্ষায় নির্বাচনের আছি। আগে না নির্বাচনের পরে? অবশ্যই নির্বাচনের আগে আসা উচিত, বাকিটা উনি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন নেবেন। বা আমাদের দল আরেকটি প্রশ্ন আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। আরেকটি প্রশ্ন করি যে আমরা এবার দেখলাম যে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান দেশে আসছেন 17 বছর পর, এবং তাকে নিয়েও সাধারণ মানুষের মনে, দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে। উনি কি নির্বাচন করছেন? দেখুন, জিয়া পরিবারের প্রতি মানুষের এত ভালোবাসা, এত আবেগ, হৃদয়ে স্থান দিয়েছে মানুষ, আর ওনারাও হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাহলে জিয়া পরিবারের প্রতি আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। হয়তোবা আগ্রহ থেকে মনে করছেন যে না, উনিও রাজনীতিতে থাকুক, উনিও রাজনীতিতে আসুক। জি। যদিও এখন পর্যন্ত দৃশ্যমান এই ধরনের কোনো এঙ্গেজমেন্টে তিনি যান নাই, যাবেন কিনা সেটাও তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো নির্দেশনা নাই। তবে উনি আসার পরেই ম্যাডামের বাসা থেকে ওনার মা অসুস্থ, হসপিটালে গিয়েছেন, ওনাদের বাসায় গিয়েছেন, এবং মাত্র তো 2 দিন হলো। তো আমার মনে হয় এই মুহূর্তে এটা নিয়ে আমরা মন্তব্য বলতে করার পারি মতো না, সময় হয় নাই। আপনাকে আরো অবজার্ভ করতে হবে, দেখতে হবে। তবে দেশের মানুষের প্রত্যাশা থাকতেই পারে, যেহেতু একটা রাজনৈতিক পরিবার এবং রাজনৈতিক নেতার ওয়াইফ তিনি, তিনি একজন ডাক্তার। আজকে আমি পত্রিকায় দেখলাম, গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে উনি চাকরিতে ফিরে যাবেন, এবং ওনার সেই সেবামূলক কাজে উনি প্রতিষ্ঠানে সরকারি চলে যাবে। চাকরিতে ছিলেন, তার চাকরিটিও খেয়ে ফেলেছিল হাসিনা সরকার, হ্যাঁ, উনি আবার সেখানে চলে চাকরি যাবেন, ফিরে পাচ্ছেন। যে একজন ডাক্তার মানুষের সেবা করবেন। মিডিয়া সেলের আপনি সদস্য সচিব, বাংলাদেশের মিডিয়ার ভূমিকা এবং বর্তমান অবস্থা নিয়ে আপনার যদি মন্তব্য করেন। আমি একটু আগে মনে হয় আপনার সঙ্গে আলাপ করছিলাম যে দেখেন, এখন তো একটা সোশ্যাল মিডিয়ার যুগ, এর বাইরেও প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তো আছেই। আমরা 31 দফাতে উল্লেখ করেছি একটা মিডিয়া কমিশন গঠন করব। আমরা যদি সুযোগটা পাই, 31 দফার মাধ্যমে যদি দেশ শাসনের সুযোগ পাই, তাহলে সেখানে একটা মিডিয়ার স্বাধীনতা, মিডিয়া উন্মুক্ত থাকবে। আপনার কথা আপনি বলবেন, আমার কথা আমি বলবো, টু দ্য পয়েন্ট কোন জিনিসটা আসবে এটা নির্ধারণ তো জনগণ শেষ বেলায় বলবে, শেষ বিচারে আসবে। এখন এর মধ্যেও বিগত আন্দোলন সংগ্রামে অনেক মিডিয়া আমাদের দেশবাসীকে সমর্থন করে নাই, সহযোগিতা করে নাই, বরং ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আপনি ওই মিডিয়াতে কেন যাচ্ছেন, ওই মিডিয়ার সঙ্গে কেন কথা বলছেন, আমার উত্তরটা হলো, দেখুন, আমি আমার অবস্থান থেকে একটা বস্তুনিষ্ঠ সংবাদ, একটা স্বাধীন মিডিয়া কমিশন, এই দৃষ্টিতে আমি কথা বলছি। আমার কথাগুলাকে যদি উনি প্রাধান্য না দেন, তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাভাবিক কারণেই জনগণ তাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এবং এই বৃদ্ধাঙ্গুলিটা দেখানোর কথা যদিও আমি খুব সহজভাবে বলেছি, জনগণ কিন্তু খুব সহজ না, এটা অনেক বড় একটা ফ্যাক্টর। তাহলে জনগণ যদি ওই মিডিয়াটাকে পছন্দ না করে, ওই মিডিয়াটাকে যদি না দেখে, ওই পত্রিকাকে যদি না পড়ে, তাহলে আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাবে। তাহলে তাকেই চিন্তা করতে হবে যে বিএনপির চাওয়া হলো স্বাধীন মিডিয়া কমিশন। আমি আপনার কাছে গেলাম, আমি আপনাকে বললাম, এরপরে যদি আপনি না শুনেন, আপনি যদি বিলীন হয়ে যান, আমার তো কিছু করার থাকবে না। সুতরাং আমার পরামর্শ হলো
দেশকে নিয়ে একটু চিন্তা করুন, দেশের প্রয়োজনে কথা বলুন, স্বাধীনভাবে বলুন, আমাদের কোনো আপত্তি নাই। এমন কোনো কাজ করবেন না যেটা জনগণ আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে বাধ্য হয়। ধন্যবাদ। জামাতের ব্যাপারে আপনাদের মূল্যায়ন যদি সংক্ষেপে একটু বলেন। দেখুন, আমি বিএনপি করি। আমি প্রেসিডেন্ট জিয়ার হাত ধরেই এই দলে এসেছি, ছাত্র রাজনীতিতে এসেছি, খাল খনন কর্মসূচি দিয়েই আমার এই দলে আসা, স্কুল রাজনীতি থেকে শুরু করা। আমি একটা আদর্শভিত্তিক রাজনীতি করে আজকে ছাত্র রাজনীতি শেষ হয়ে বিএনপি করছি। তাহলে আমার কাছে আমার আদর্শের যেমন একটা মূল্যায়ন আছে, মূল্য আছে, যে আমি একটা প্রেসিডেন্ট জিয়ার দল করছি, খালেদা জিয়ার নেতৃত্বে আমি কাজ করছি, তারেক রহমানের নেতৃত্বে আমি দল পরিচালনা করছি। তাহলে প্রেসিডেন্ট জিয়া তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, তিনি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই যে আমার সেন্টিমেন্ট, আমি সেটাকে ধারণ করে এই পার্টিটা করছি। জামাত যারা করবেন তারা তো এই কথাগুলো বলতে পারবেন না, তারা তাদের আদর্শভিত্তিক রাজনীতি করছেন, তাদের হিসাব তাদের কাছে, আমাদের হিসাব নিয়ে আমরা চলছি। সুতরাং আমি এর চেয়ে বেশি কিছু আমার মনে বলা ঠিক হবে না। যার যার বুঝে নেওয়াই উচিত বা বুঝেই নেবে যে বিএনপি বিএনপির আদর্শভিত্তিক রাজনীতি করছে, জামাত জামাতের আদর্শভিত্তিক রাজনীতি করছে। আরেকটি প্রশ্ন যেটা বলা হচ্ছে যে জুলাই বিপ্লবে যে জেএনজিরা মূলত নেতৃত্ব দিয়েছে, তরুণ সমাজ নেতৃত্ব দিয়েছে, এখন তারুণ্য নির্ভর নতুন একটা রাজনৈতিক দল আমরা দেখেছি যে এনসিপি গঠিত হয়েছে, যারা বিপ্লবে ছাত্র নেতৃত্ব যারা ছিল তারাই মূলত এটার নেতৃত্বে রয়েছে। তরুণদেরকে বিএনপি দলে টানতে পারছে না, সেইভাবে আকৃষ্ট করতে পারছে না, এই কথাটি বলা হচ্ছে। আপনি কি বলবেন? তারা যদি আকৃষ্ট করতে পারত, দেশ উপকৃত হতো, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো উপকৃত হতো। এনসিপি বিশেষ যদি করে তরুণদের আকৃষ্ট করতে পারতো, যদি পারত, আমরা দেশবাসী উপকৃত হতে পারতাম। কারণ দেখেন, আমরা বিএনপি একটা গণমানুষের দল। আবারও বলি যে একটা অভিজ্ঞতা সম্পন্ন, দায়িত্বশীল, আস্থার জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে মানুষের কাছে এখনো হৃদয় স্থান করে নিয়েই এই বিএনপি এই দেশে স্বাধীনতার পর থেকে, বিশেষ করে 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়েই তো ধারাবাহিকভাবে এই বিএনপি মানুষের বারবার ক্ষমতায় আসছে, মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাহলে আরেকটা পক্ষ যারা ছিল আওয়ামী লীগ, তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে। আওয়ামী লীগ স্বাধীনতার পরেও এই দুর্নীতি, দুঃশাসন, রক্ষী বাহিনীর অত্যাচার করে গিয়েছে। 96ও করার চেষ্টা করছে, পুরাপুরি পারে নাই। 2008-এর পর থেকে 2007-8 ওই আর্মি ব্যাক্ট গভর্নমেন্ট 111 এই যে কন্টিনিউ করলো, রাতের অন্ধকারে নির্বাচন, একগেমি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, সবই তো করছে, আমির নির্বাচন সবই তো করছে, জিম্মি করেই তো করছে, কিন্তু মানুষের হৃদয়ে তারা স্থান করে নিতে পারে নাই। তাহলে তারা যখন পালিয়ে গেছে, তারপরে আজকে এই সমাজে কথা বলারও তো সেই ধরনের বক্তার প্রয়োজন, বক্তব্যের প্রয়োজন, কথার দরকার, রাজনৈতিক কথার দরকার, সামাজিক কথার দরকার। সেটা তো এনসিপি যদি আজকে সবার হৃদয়ে স্থান করে নিতে পারতো, আমি মনে করছি যে ভালো হতো, খারাপ হতো না। আপনারা কেন তরুণদের টানতে পারছেন না? এনসিপি পারে নাই, আপনারা কেন? তাহলে এই তরুণরা কোথায় যাবে? সেটাই তো, তারা কোথায় মনে আছে? হচ্ছে যে তারা যাওয়ার যার কারণেই আমি মনে করি এই তরুণরা আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, আমাদের যেহেতু দীর্ঘ 17 বছর আমরা ছাত্র দল, আমাদের সেই রাজনৈতিক মাঠে সেইভাবে স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে নাই। তাদের উদারতা, তাদের রাজনৈতিক কথাবার্তা, তাদের ভাবমূর্তিও তুলে ধরতে অনেক কষ্ট হয়েছে। তারা অত্যাচারিত ছিল, নির্যাতিত ছিল। ছাত্র রাজনীতির যে একটা ভাবমূর্তি, সেটা ফুটে নিয়ে আসার মতো সুযোগ ছিল না। এখন যেহেতু আমাদের সুযোগ আছে, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অথবা আমাদের ইয়াং ফোর্স, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এরা সবাই মিলে যেভাবে এখন মাঠে ইয়াংদেরকে উদ্বুদ্ধ করার জন্য, প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য, আকৃষ্ট করার জন্য মাঠে নেমেছে, আমার বিশ্বাস আমাদের রাজনৈতিক ধারাবাহিকতায় এই প্রজন্ম আমাদেরকে সমর্থন দিবে। আমরা সবাই মিলে চাই যে আগামী বাংলাদেশটা যেন
তারুণ্য নির্ভর যারা ভোট দিতে পারে নাই তারা যেন ভোটে অংশগ্রহণ করতে পারে, দেশকে নিয়ে চিন্তা করতে পারে, দেশকে কিছু দিতে পারে যার যার অবস্থান থেকে। এই হলো আমাদের চিন্তাধারা। এনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সময় দিলেন আমাদেরকে। আমার দেশ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশ মাল্টিমিডিয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই ধরনের একটা নতুন ভাবে এসে আমাদের জেনারেশন বলেন, আমাদের দেশের মানুষ বলেন, সবাইকে আপনারা এঙ্গেজ করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং দুইবারের এমপি জনাব শহীদউদ্দিন চৌধুরী এনির কাছ থেকে বিএনপি এবং বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আন্তর্জাতিক প্রসঙ্গ, নানা বিষয়ে তার বক্তব্য শুনলাম। আশা করি আবারও কোনো এক অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।